বিরাটি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্ররা, আমরা এখন আলোচনা করতে চলেছি তোমাদের চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ যে অংশটায় আলোচিত হয়েছে সেখানে শিল্প বিপ্লব অংশটি আমরা আলোচনা করতে চলেছি। প্রথমেই বলে রাখা ভালো যে আমরা যে শিল্প বিপ্লব শব্দটা শুনি, এই শব্দটা কিন্তু খুব পুরনো একটা শব্দ নয়। সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন 1848 সালে বিখ্যাত দার্শনিক ফ্রেডারিক এঙ্গেলস, এবং পরবর্তীকালে দাস ক্যাপিটাল গ্রন্থে কার্ল মার্কস এর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ এই তিনটি শব্দ পরস্পরের সঙ্গে সম্পৃক্ত। শিল্প বিপ্লব আসলে একটি প্রযুক্তিগত বিষয়ের উপর নির্ভর করে গড়ে ওঠা একটি, আমরা এটা বিপ্লব বলেই বলে থাকি, যদিও বিপ্লব বলতে যে প্রচলিত ধ্যান ধারণা যেখানে অস্ত্রের ব্যবহার, রক্তপাত, লড়াই ইত্যাদি এর মধ্যে অনুপস্থিত। বিজ্ঞানকে নির্ভর করে প্রযুক্তির উন্নয়ন এবং তার ভিত্তিতে একটা বিরাট যেটাকে বলা যায় উৎপাদন ব্যবস্থার একটা আমূল মৌলিক পরিবর্তন, এটাকেই আমরা বলি শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব দুটো পর্যায়ে সংগঠিত হয়েছিল বলে অধিকাংশ ঐতিহাসিকরা বলে থাকেন। দুটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টি মোটামুটিভাবে ছিল 1770 থেকে 1840-এর দশকের গোড়া পর্যন্ত এর প্রাথমিক স্তর, এবং এর দ্বিতীয় স্তরটি ছিল ওই ধরো 1840 থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ 1914 এই পর্যায় পর্যন্ত দ্বিতীয় স্তর। এখন কথা হচ্ছে যে এই যে শিল্প বিপ্লব, এই শিল্প বিপ্লব কারণ কি? কারণ বলতে গেলে বলতে হবে যে ইউরোপে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা আর্থিক ক্ষেত্রে পরিবর্তন ঘটছিল। ইউরোপে একের পর এক ঘটনা ইউরোপের যে আর্থসামাজিক ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছিল। তার মধ্যে ক্রুসেড একটা বড় কারণ ছিল। ক্রুসেডের ফলে ইউরোপের যে সামাজিক অর্থনৈতিক যে একটা পরিমণ্ডল ছিল সেটা তছনছ হয়ে গিয়েছিল। তারপরে ধরো কৃষক বিদ্রোহগুলো একটা বড় কারণ ছিল ইউরোপে। আমাদের দেশে কিন্তু কৃষক বিদ্রোহ সেরকমভাবে মধ্যযুগের শেষ লগ্নে কিছু দেখা যায়নি সেইভাবে, কিন্তু ইউরোপে কৃষক বিদ্রোহগুলো তার প্রকারে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ছিল এবং তার ব্যাপ্তিও বিশাল ছিল। অসংখ্য ভূমিদাস তারা চাষবাস ছেড়ে শহরে এসে ভিড় করছিল, ফলে শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া ইউরোপের এক শ্রেণীর মানুষের মধ্যে সমুদ্র যাত্রা করার একটা প্রবণতা ছিল নানা কারণেই। তাদের মধ্যে বেশ খানিকটা আছে নতুন কিছু জায়গায় পৌঁছানোর একটা আগ্রহ, নতুন কিছু আবিষ্কার করার একটা তাগিদ। আবার তার সঙ্গে ইউরোপের কিছু কিছু জলদস্যু গোষ্ঠী, তাদেরও যে কার্যকলাপ সেটাও সামুদ্রিক জ্ঞান ইত্যাদি বাড়াতে সাহায্য করেছিল। ফলে এটা ইউরোপের মানুষের মধ্যে বিশ্বের ভৌগোলিক চরিত্র সম্পর্কে, নতুন নতুন দেশ, নতুন দেশের বাজার সম্পর্কে একটা আগ্রহ তৈরি করেছিল, এবং দীর্ঘদিন ধরেই ইউরোপের মানুষ, বিশেষ করে শহরাঞ্চল, বন্দর এলাকার মানুষজন ব্যবসা বাণিজ্য ইত্যাদির সঙ্গে পরিচিত হয়ে উঠছিল। ফলে নতুন করে যখন তোমার ওই গ্রামের মানুষরা, ভূমিদাসরা, তারা বিদ্রোহ ঘোষণা করার পর থেকে ভূমিদাসত্ব থেকে মুক্ত হয়ে তারা শহরাঞ্চলে চলে আসতে লাগলো, ভিড় করতে লাগলো, স্বাভাবিকভাবেই তারা নতুন কোনো কাজের সুযোগ খুঁজতে লাগলো। এই সময় যখন উত্তরোত্তর এই ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়ছে, তখন দেখতে পেল যে এক শ্রেণীর মানুষ ইউরোপের, যাদের হাতে একটু পয়সা টয়সা আছে, তারা দেখতে পেল যে অনেক কিছু পণ্য আছে যেগুলো বিদেশের বাজারে তার যথেষ্ট চাহিদা আছে। সেগুলো যদি সে দেশে তাদের দেশে তৈরি করতে পারে, তাহলে এইগুলো ভালো বাজার পেতে পারে। এই জায়গা থেকেই শুরু হয় প্রথম শিল্পোৎপাদনের একটা নতুন ধারা। এবং শিল্পোৎপাদন তো ছিলই, আগে ছিল, কিন্তু সেগুলো ছিল একটু অন্য ধরনের। সেগুলো ছিল পরিবার ভিত্তিক বা গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক কিছু কিছু। সেই জায়গাটা ক্রমশ দখল করতে লাগলো নতুন ব্যবস্থায় পুঁজি নির্ভর এক একটা বড় বড় শিল্পাঞ্চল, শিল্প কলকারখানা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই সমস্ত কলকারখানায় ব্যাপকভাবে বিশেষ বিশেষ ধরনের পণ্য সেগুলো প্রচুর পরিমাণে উৎপাদিত হতে লাগলো। অর্থাৎ এখানে একটা কথা আমরা বললাম যে পুঁজির ব্যবহার। এই পুঁজির ব্যবহার বলতে, পুঁজি বলতে মূলধন। ইউরোপের এক শ্রেণীর মানুষের হাতে ব্যাপক
বিনিয়োগ করার মতো মূলধন ছিল, পুঁজি ছিল। তারা সেটাকেই ব্যবহার করে জমি কেনা, কলকারখানার মানে পরিকাঠামো তৈরি করা, কাঁচামাল সংগ্রহ করা, রাস্তাঘাট নির্মাণ করা, মানে যে রাস্তা দিয়ে পণ্য পরিবহন হবে বন্দর পর্যন্ত ইত্যাদি তৈরি করা, এবং অবশ্যই কলকারখানায় শ্রমিক নিয়োগ করা, বেতনভুক কর্মচারী নিয়োগ করা, এই বিষয়গুলো তারা ওই পুঁজির মাধ্যমে করতে লাগলো। আর যারা নতুন করে শহরে যারা আসতে লাগলো, যে সমস্ত গ্রাম থেকে মানুষজন, তারা ওই সমস্ত কলকারখানার সঙ্গে যুক্ত হয়ে পড়তে লাগলো। এবার কথা হচ্ছে যে তাহলে শিল্প বিপ্লব কি ইউরোপে সর্বত্র হয়েছিল? শুরু হয়েছিল ইংল্যান্ডে, এবং তারপরে আস্তে আস্তে বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, অনেকটাই পরে রাশিয়া, এই সমস্ত জায়গায় শিল্প বিপ্লব হয়। তারপরে আস্তে আস্তে অন্যান্য জায়গাতেও হয় অবশ্য। তার পরবর্তীকালে আটলান্টিক মহাসাগর পেরিয়ে শিল্পোন্নয়নের জোয়ার গিয়ে পৌঁছায় আমেরিকায়। কিন্তু মানে আমাদের দেশ যে মহাদেশে, অর্থাৎ এশিয়া মহাদেশ, তার সঙ্গে রয়েছে লাতিন আমেরিকা, আফ্রিকা, এইসব জায়গায় কিন্তু শিল্পোন্নয়নের কোনো সুফল ভোগ করার মতো জায়গা ছিল না। যাই হোক, ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব প্রথম শুরু হলো, তো আমরা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করবো যে ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার মতো অনেকগুলো অনুকূল পরিস্থিতি ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা, পরপর কয়েকটি বংশের শাসন। ইংল্যান্ডের রাজতন্ত্র শাসিত রাষ্ট্র, সেখানে পরপর কয়েকটি রাজবংশের শাসন, সেখানে যথেষ্ট রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক একটা শান্তি পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছিল, যে পরিবেশে শিল্পোন্নয়ন, আর্থিক অগ্রসরতা এগুলো সম্ভব ছিল। এর পাশাপাশি ইংল্যান্ডে তোমার কৃষি বিপ্লব এটা ঘটেছিল শিল্পোন্নয়নের আগে। কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি বা নতুন নতুন প্রকৌশলের ব্যবহার উৎপাদনকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। এর ফলে কাঁচামাল পাওয়া, মানে শিল্পের জন্য কাঁচামাল পাওয়া অনেকটা সহজ হয়েছিল। এছাড়াও ইংল্যান্ডের তোমার যে জমি, মাটির তলার যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, লোহা বলো, কয়লা বলো, টিন, তামা ইত্যাদি বলো, এগুলো শিল্পোন্নয়নে সহায়ক ছিল। তার সঙ্গে সঙ্গে ছিল ইংল্যান্ডের যে ভৌগোলিক অবস্থান, মানে প্রায় চারদিক থেকে ঘিরে থাকা সমুদ্র, ভঙ্গিল উপকূল ভাগ, তার সঙ্গে অনেকগুলো নদী, বিভিন্ন রকম খাল, যেগুলো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেছিল। তার সঙ্গে বেশ কিছু অঞ্চলে সারা বছর জোরে জোরে বায়ু প্রবাহ, যেগুলো যন্ত্রপাতি চালাতে সাহায্য করেছিল। তার সঙ্গে নদী স্রোত, জলপ্রপাতের জলধারা, এই বিষয়গুলো যন্ত্রশক্তিকে কাজে লাগাতে সাহায্য করেছিল। কয়লার কথা তো আমরা আগেই বলেছিলাম, যেগুলো শিল্পোন্নয়নের জন্য অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে ধরা হয়ে থাকে। ইংল্যান্ডের মাটি ভালো ছিল, ইংল্যান্ডের স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সারা বছরই একটু মেঘলা স্যাঁতস্যাঁতে ব্যাপার, এগুলো বস্ত্রবয়ন শিল্পের জন্য আদর্শ ছিল। এই কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তার সঙ্গে আরেকটা ব্যাপার অবশ্যই না বললে মানে অনেকটাই না বলা থেকে যায়, সেটা হচ্ছে ইংল্যান্ডের মানে প্রকৌশলী বা আবিষ্কার মানে বিভিন্ন মৌলিক আবিষ্কার, এই বিষয়গুলোকেও শিল্পোন্নয়নের অগ্রগতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে বলা হয়। এবার কথা হচ্ছে যে এই আবিষ্কারের মধ্যে কতগুলো আবিষ্কার ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেরকম জন কে আবিষ্কার করেছিলেন ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু। অত্যন্ত উচ্চ গতি সম্পন্ন এই ফ্লাইং শাটল বস্ত্রবয়নের ক্ষেত্রে সহায়ক ছিল। তারপর জন স্মিটনের ব্লাস্ট ফার্নেস, এগুলো সহজে উচ্চ তাপমাত্রায় পৌঁছে গিয়ে লোহা গলানোর ক্ষেত্রে সহায়ক হয়েছিল। তারপরে ধরো আর্করাইটের ওয়াটার ফ্রেম যন্ত্র, যেগুলো জলস্রোতকে কাজে লাগিয়ে তাঁত চালানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তারপরে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন বলতে কিন্তু এটা রেল ইঞ্জিনের সঙ্গে গুলি ফেলো না, বাষ্প ইঞ্জিন বলতে এক ধরনের ডায়নামোর মতো আর কি, যে কোনো যন্ত্রের সঙ্গে জুড়ে চালানো যেতে পারে। এর ফলে যেটা হয়েছিল যে এই বাষ্প ইঞ্জিন আবিষ্কারের পর যে কোনো যন্ত্র, শিল্পোৎপাদনের জন্য যে কোনো যন্ত্র এই বাষ্প ইঞ্জিনের সঙ্গে জুড়ে দিলে আর জলস্রোত, বায়ুপ্রবাহ ইত্যাদির আর কোনো প্রয়োজন হতো না। কয়লা পুড়িয়ে যে কোনো জায়গাতেই এই যন্ত্রপাতিগুলো চালানো সহজ ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল হচ্ছে তোমার সেফটি ল্যাম্প আবিষ্কার, হামফ্রে ডেভিস সেফটি ল্যাম্প আবিষ্কার। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে সেই সময় কয়লা খনিতে বা অন্যান্য খনিতেও কাজ করতে নামা ছিল অত্যন্ত বিপজ্জনক, কারণ কয়লা খনির মধ্যে বিশেষ করে অনেক বিষাক্ত বিস্ফোরক গ্যাস থাকে, যেগুলো আগুনের সংস্পর্শে আসলে সেগুলো বিস্ফোরণ হতে পারে।
তো সেই সময় হামফ্রে ডেভি যে সেফটি ল্যাম্পটা আবিষ্কার করেছিলেন, তার ফলে যে কয়লা খনির ওই বিস্ফোরক গ্যাসগুলো উচ্চ তাপের সংস্পর্শে না আসতে পারার কারণে, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হার কমে যায়। এটাও শিল্প উন্নয়নের ক্ষেত্রে বেশ খানিকটা সহায়ক হয়েছিল। এবার কথা হচ্ছে যে শিল্প বিপ্লব ইউরোপে বেশ কিছু, ইংল্যান্ডেও বলো, বেশ কিছু পরিবর্তন এনেছিল। তার মধ্যে প্রথমেই বলা ভালো যে ইউরোপে নতুন শ্রেণীর জন্ম দিয়েছিল। সভ্যতা দীর্ঘদিন ধরেই ধরো ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব যাবে থেকে হলো, তবে থেকেই আমাদের সমাজ কিন্তু শ্রেণী বিভক্ত সমাজ। তা সর্বশেষ আমরা আধুনিক কালের আগে যে মধ্যযুগ দেখি, সেই মধ্যযুগে আমাদের সমাজ ছিল দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভূমিদাস, যাদের কোনো অধিকার ছিল না, আরেকটা হচ্ছে ভূমি মালিক, ভূস্বামী। সেই জায়গাটা বদলে গেল, সেই জায়গাটা নিয়ে নিল ক্রমাগত মিল মালিক, পুঁজিপতি শ্রেণী। আর উল্টো দিকে যারা ছিলেন ইতিপূর্বে ভূমিদাস অংশটা, সেই গরিব মানুষ, অধিকারহীন মানুষ, তাদের নতুন পরিচিতি হলো মিল শ্রমিক হিসেবে, যারা ছিল অধিকারহীন। এবং মিল মালিকদের একটা প্রবণতা ছিল যে খুব অল্প পারিশ্রমিকে অনেক বেশি পরিমাণ পরিশ্রম করিয়ে নিয়ে, কাজ করিয়ে নিয়ে, অল্প বেতন দিয়ে শোষণ করে তাদের মুনাফার পরিমাণ বাড়ানো। এর ফলে ইংল্যান্ড বলো বা ইউরোপের সর্বত্রই বলো, এক ধরনের ধনবৈষম্য দেখা দিচ্ছিল। এই ধনবৈষম্য এই শিল্প উন্নয়নের অবশ্যম্ভাবী একটা ফল। এরপরে একটা জিনিস বলা যেতে পারে, যতই শিল্প উন্নয়নের গতি বাড়লো, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে লোকজন চলে আসার প্রবণতা উত্তরোত্তর বাড়তে লাগলো। গ্রামাঞ্চলগুলো ক্রমশ জনমানবহীন বলা উচিত না, জনবিরল হয়ে পড়তে লাগলো। শহরে ভিড় বাড়তে লাগলো। খুব অল্প পরিসরের মধ্যে অনেক বেশি লোক থাকতে বাধ্য হলো। গা ঘেঁষাঘেঁষি পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশ থাকতে বাধ্য হলো। কিন্তু কাজের সুযোগ এর মধ্যে ছিল, একেবারে কাজের সুযোগ ছিল না তা নয়, প্রথম দিকে কাজের সুযোগ ছিল। এছাড়াও যে শিল্প বিপ্লবের পরবর্তীতে কোনো না কোনো জমি তো লেগেছিল এই শিল্প তৈরি করার জন্যই বলো, রাস্তাঘাট তৈরি করার জন্য বলো, শহর গড়ে তোলার জন্য বলো, বন্দর গড়ে তোলার জন্য বলো। যে সমস্ত ভূস্বামীদের, কোনো না কোনো ভূস্বামীদের জমিতেই এগুলো হয়েছিল, যে সমস্ত ভূস্বামীদের জমিতে এগুলো গড়ে উঠেছিল, সেই ভূস্বামীরা যথেষ্ট এর মধ্যে দিয়ে লাভবান হয়েছিল। এইভাবে দেখা যায় যে ইউরোপে নতুন আর্থিক যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থায় পরিষ্কারভাবে দুটো শ্রেণীর আবির্ভাব হলেও তার মাঝামাঝি একটা শ্রেণীও গড়ে উঠতে দেখা যায়, সেটা হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী, যেটা কিন্তু অতীত অস্তিত্ব ছিল না বললেই চলে। মধ্যবিত্ত শ্রেণী বলতে এরাও মধ্যবিত্ত, মিল মালিক, বণিক ইত্যাদি মধ্যবিত্ত, কিন্তু তার সঙ্গে নতুন নতুন পেশার কিছু মানুষ, যেমন শিক্ষক, ব্যাংকার, তারপর ধরো আইনজীবী, এই ধরনের বা অল্প ছোটখাটো ব্যবসার লোকজন, বিমার সংস্থার লোকজন, এরকম বেশ কিছু মধ্যবিত্ত নতুন নতুন অংশের মানুষের আবির্ভাব এই সময় লক্ষ্য করা গেছিল। এটাও ছিল এই আর নতুন আর্থিক ব্যবস্থার একটা বিশেষ ফল। যাক, আজকে এই অবধি রইলাম।